স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। রাত 12টা বাজতে চলেছে। বাড়ির সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। বাড়িতে সবাই 9:30টার মধ্যে রাতের খাওয়া শেষ করে 10টা 10:30টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। আজও হয়তো সেটার অন্যথা হয়নি। রুমে লাইট অন করে দরজা আটকে খাটের উপর 2 পা ভাঁজ করে বসে ঘড়ি দেখছে ফালাক। মিনিটের কাঁটা যতই ঘড়ির ঘন্টার কাঁটার কাছাকাছি হচ্ছে, ফালাকের বুকটা ততই কাঁপাকাঁপি করছে। অবশেষে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার সংখ্যা 12তে পৌঁছল। ফালাক অতিরিক্ত এক্সাইটমেন্টে একটা দীর্ঘ নিঃশ্বাসের সাথে চোখ বন্ধ করল। ফোনে মেসেজের টুংটাং আওয়াজ শুরু হলো। একসাথে কয়েকটা মেসেজ এসে ইনবক্সে জায়গা করে নিল। ফালাক ধীরে ধীরে চোখ খুলে ফোনটা হাতে নিল। পাওয়ার বাটন টিপে সোজা মেসেঞ্জার ইনবক্সে চলে গেল সে। আবির, তোয়া, ইনাম সহ আরও কয়েকজন উইশ মেসেজ পাঠাতেই আছে। সবচেয়ে আগে কে উইশ করেছে সেটা জানতে মেসেজের ওপর দিক থেকে চোখ বুলিয়ে নিচের দিকে তাকালো সে। নামটা দেখতেই আপনা আপনি ওষ্ঠ প্রসারিত হলো তার। নিশো জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। নিশোর মেসেজটা সিং করে রেখে সবার মেসেজের রিপ্লাই পাঠিয়ে আবার নিশোর ইনবক্সে ফিরে এলো সে। রিপ্লাইতে ট্যাপ করলো, ধন্যবাদ ভাইয়া। সাথে সাথে টাইপটা ব্যাক স্পেস টেপে মুছে দিল। তারপর আবার লিখলো, ধন্যবাদ। আমার সাথে সাথে আপনার জীবনটাও সুন্দর হোক, একদম কাঁটাবিহীন গোলাপের মতো। ওপাশ থেকে কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই এলো, এখন ঘুমিয়ে যাও, অনেক রাত হয়েছে। আপনার কথা এত রাত অবধি জেগে রইলাম আর আপনি এখন আমাকে ঘুমোতে বলছেন? ফালাকের এমন মেসেজে মৃদু হাসল নিশো। অন্ধকার রুমে ফোনের আলোয় হাসিটা স্পষ্ট হলো। পরক্ষণেই ভাবল, না, এই মেয়ের সাথে বেশি কথা বলা যাবে না। জড়িয়ে যাচ্ছে সে ফালাকের সাথে। তার উচিত ফালাককে ছোট বোনের নজরেই দেখা। তাছাড়া তাদের বাবাদের মধ্যে ঝামেলা হয়তো কখনো শেষ হবার নয়। সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব আর পারিবারিক অসমতা। কোথায় ফালাকের পরিবারের অবস্থান আর কোথায় তাদের, আর ভাবতে পারছে না সে। কিন্তু ফালাক তো প্রতিটা মুহূর্তে বুকে চেপে বসছে। প্রথম প্রেমের বিচ্ছেদের এতগুলো মাস পর আবার কারো সাথে এভাবে জড়িয়ে যাওয়া উচিত হবে না। নিজেই নিজেকে বোঝালো এসব সম্ভব না, আগে কেরিয়ারের দিকে ফোকাস করতে হবে। ফালাক মেসেজের রিপ্লাই না পেয়ে আবারও লিখল, কি হলো, কথা কেন বলছেন না? মেসেজের শব্দে সৎপিট ফিরল নিশোর। ফোন স্ক্রিনে ফালাকের টেক্সট দেখে মুখের গম্ভীর ভাব চলে যেতে থাকলো। মেসেজের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, আমি জানি ফালাক, তুমি আমাকে পছন্দ করো, হয়তো ভালোবাসো, কিন্তু এক্ষেত্রে তোমাকে স্ট্রিক্টলি ফিরিয়ে দিতে আমি পারবো না। তবে তোমাকে ফিরিয়ে দিতেই হবে। পৃথিবীতে অনেক কিছুই অসম্ভব। কি করছো? সাথে সাথেই জবাব এলো, আপনি কি বলবেন সেটার অপেক্ষা করছি, তাড়াতাড়ি বলুন। সেরকম কিছু তো বলার নাই, উইশ করবো বলেই জেগে থাকতে বলেছিলাম। একটা কথা জিজ্ঞেস করি? বুকটা কেঁপে উঠল নিশোর। ফালাক উল্টাপাল্টা কোনো প্রশ্ন করবে না তো? নিশোর মনে হলো সবটা ক্লিয়ার হওয়া উচিত। হ্যাঁ, কি জানতে চাও? আপনার ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা? আপাতত বিসিএস, জানোই তো। এটা ছাড়া আর কোনো কিছু ভাবছেন না? হুম, আর কিছু ভাবার নেই তো। আসলে আমি বোঝাতে পারছি না। কি বুঝিয়ে বলতে পারছো না? আসলে নিশো এবার ব্যাপারটা সহজ করতে লিখল, ফালাক, আমি তোমার মাঝে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছি। বিষয়টা মোটেও আমার কাছে সুবিধার লাগছে না। তুমি খুব ভালো মেয়ে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি তোমার জন্য সঠিক নই। তুমি তোমার সাথে আমাকে ভেবো না ফালাক। মেসেজটা আসার সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো ফালাক। চোখ দুটো বড় বড় হলো। হৃৎপিণ্ডের গতি বেড়ে গিয়েছে। ভয়ে বুকটা প্রচণ্ড কাঁপছে। মনে মনে ভাবলো, নিশো তাহলে সব কিছু বুঝে গিয়েছে। ফালাক কাঁপা কাঁপা হাতে টাইপ করলো, আমি আপনার অপছন্দের? ফোনটা পাশে উল্টো দিক করে রেখে দিল। কোন আচরণে বুঝে গেল ফালাকের মনের কথা? আজকের একটু তাকানোতেই, নাকি আগের কোনো ব্যবহারে? নিশো তাকে ফিরিয়ে দিবে? ফিরিয়ে দিলে নিশোর মুখোমুখি সে কিভাবে হবে? 1.5 ঘন্টা সময় একা একা কিভাবে কাটাবে নিশোর সাথে? দম বন্ধ হয়ে আসবে তো তার। ফোনটা কেঁপে উঠল।
ফালাক তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে নিশুর ইনবক্সে চলে গেল। নিশু লিখেছে, দেখো ফালাক, তুমি অপছন্দ করার মতো মেয়ে নও। তুমি অনেক ছোট, অনেক কিছুই তুমি বোঝো না। বুঝিয়ে বলুন আমায়। আপনি তো কঠিন কঠিন অঙ্ক, কঠিন কঠিন গ্রামার, ব্যাকরণ সহজ করে দিচ্ছেন। প্লিজ সব কিছু সহজ করে বলে দিন না। তুমি আমাদের পারিবারিক অবস্থাটা জানো। বাবার একটা দোকান আছে, শুধু ওইটা ছাড়া সংসার চালানোর আর কোনো পথ নেই। তোমার বাপ ভাই একদিনে যেটা উপার্জন করে, আমার বাবা সেটা মাসেও আনতে পারে না। তারপর কি তারপর? আমাদের অমিলের কারণ আর কি কি? তোমার বাবা আর আমার বাবার মাঝে ঝামেলা চলছে আমাদের ছোটবেলা থেকে। তারা দুজন একে অপরের সাথে কতগুলো বছর কথা বলে না। এরকম সংহতির মাঝে তুমি এসব চিন্তা করো কিভাবে বলো তো? আর কি কোনো কারণ আছে? বেকারত্বের কারণে প্রেমিকা ছেড়ে গেছে কয়েক মাস। আমাদের প্রেমটাও খুব ভালোভাবে শুরু হয়েছিল। আমার প্রতি তার কি ভালোবাসা! রেস্টুরেন্টে গেলে বিল সে দিত, রিক্সা ভাড়া, এমনকি ফোনের ব্যালেন্সও তুলে দিত। সবই সে করত। আশা নিয়েছিল যে আমি ভালো কিছু করতে পারবো। শেষমেশ বছর শেষে ভালোবাসা কমতে শুরু করলো। কিছুতেই চাকরি পাচ্ছি না, কিছু হচ্ছে না দেখে সে পরিবারের চাপে ভালো একটা ছেলেকে বিয়ে করে নিল। হৃদয় দুজনেরই ভেঙেছিল, কিন্তু সে পেল একটা সংসার আর আমি পেলাম নিকোটিন। ফালাকের কান্না পাচ্ছে, বারবার ফুপিয়ে উঠছে সে। এর আগে কখনো এতটা বোকামি করেনি কোথাও। ভালোবাসার কাছে কঠিন ব্যক্তিত্বও হয়তো কোনোভাবে হেরে যায়, মাথা নুয়ে ফেলে সেই মানুষটার কাছে, খোলা বইয়ের মতো ধরা দিতে শুরু করে। যতটা সহজ হওয়া উচিত নয় তার চেয়েও বেশি সহজ হতে শুরু করে। ফোনের স্ক্রিনে চোখের পানি টপ করে পড়তেই উল্টো করে বিছানায় মুছে নিল সে। ঝাপসা দেখছে সে, টাইপ করলো, আম সরি। সরি কেন? আর ইউ ওকে? ফালাকের অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, জানতে ইচ্ছে করছিল। আমি আপনার জন্য আজীবন অপেক্ষা করতে পারবো নিশো ভাইয়া। পারিবারিক সমস্যা কেউ কখনো মেটানোর চেষ্টা করেনি। আমি আমার বাবার চোখে তার ভাইয়ের জন্য ভালোবাসা দেখেছি। আপনার বাবার মনেও নিশ্চয়ই ভাইয়ের জন্য আছে। আর বাকি রইল বেকারত্ব, সেটা আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি দূর হবে। আমি তো ছোটখাটো কিছু করছি, আপনার কিছু না হলে এটাই না হয় দুজন মিলে আরো বড় করব। অনেকেই তো এরকম বিজনেস থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আপনি শুধু আমার ভালোবাসায় হ্যাঁ বলে দিন। ফালাক কিছু বলতে পারল না। টাইপ করতে কষ্ট হচ্ছে তার, বারবার ফুঁপিয়ে ওঠায় শব্দ হচ্ছে কান্নার। মাথা এদিক ওদিক নাড়িয়ে বলতে থাকলো, না, উচিত হয়নি। আমার তাকে কিছু বোঝানো উচিত হয়নি। ভালোই তো চলছিল একপাক্ষিক ভালোবাসা, বছরের পর বছর সেটাই চলতো। মনে শান্তি নিয়ে ভালোবাসা তো যেত। সে আমাকে চায় না, এটা জানার পর কিভাবে ভালো থাকবো আমি? তার সামনেই বা কি করে যাব আমি? ফালাক ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো, শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছে নিল। আস্তে করে দরজাটা খুলে পা টিপে টিপে মেইন দরজা খুলে বাহির থেকে আটকে দিয়ে সিঁড়ি বেয়ে সোজা ছাদে চলে গেল সে। চিলেকোঠার একপাশে দেয়ালের সাথে হেলান দিয়ে ডুকরে কেঁদে উঠল ফালাক। মুখে দুই হাত চেপে কান্না থামানোর চেষ্টা করছে সে, কিছুতেই কান্না থামছে না। এতদিনের কঠিন ম্যাচিওর ব্যক্তিত্বের ধ্বংস হয়ে যাচ্ছে মনে হচ্ছে। অনেকটা সময় কেটে গিয়েছে, কান্না ধীরে ধীরে নীরবতায় রূপ নিয়েছে। আকাশের দিকে এক পলক তাকিয়ে আছে সে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এক সময় বসে থাকতে থাকতে উঠে দাঁড়ালো সে, ছাদের পাশ দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে বেখেয়ালিভাবে হাঁটতে থাকলো। ওদিকে হাতের ফোনটা বারবার বেজে যাচ্ছে, মেসেজ নয়, বারবার কল আসছে, কিন্তু রিসিভ করতে ইচ্ছে করছে না ফালাকের। হাঁটতে হাঁটতে এক পাশে গিয়ে দাঁড়ালো সে। নিশো এতক্ষণে ফালাককে ফোনে না পেয়ে স্থির থাকতে পারছিল না। পিছনের দরজাটা খুলে সিঁড়িতে এসে বসেছিল সে। হঠাৎ ছাদের দিকে পাশ ফিরে তাকাতেই ফালাককে দেখতে পেল সে। ছাদের ঠিক কর্নারে ফালাককে দেখেই পিলে চমকে উঠল যেন। ফালাক সুইসাইড করতে উঠেছে, কিন্তু এতটা বাচ্চামো সে করবে না ভেবেও বসে থাকতে পারল না নিশো। ফালাককে তো সে নিজেও মনে জায়গা দিয়ে বসেছে, এভাবে অন্তত জায়গাটা শূন্য করতে পারবে না সে। হাতের ফোনটা ওখানেই ফেলে দৌড়ে গেল ফালাকদের বিল্ডিংয়ের দিকে। সিঁড়ি বাহিরে হওয়ায় সে নিজেও ছাদের দিকে ছুটে চলল। সিঁড়ি থেকে ছাদের লাইটটা বন্ধ করে দিল সে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সিঁড়িতে কারো পায়ের শব্দ শুনতে পেল ফালাক। সাথে সাথে তাড়াহুড়ো করে চোখ গাল মুছে চুপ করে দাঁড়িয়ে রইল। মুহূর্তের মধ্যে নিশো এসে ফালাকের বাহু ধরে পেছনের দিকে ঘুরিয়ে নিল। চিৎকার দিয়ে বলে উঠল, এই কি সমস্যা তোমার? হ্যাঁ, কি করছিলে তুমি এসব? ফালাক বেশ স্বাভাবিক গলায় বলল, কি করছিলাম আমি? চন্দ্রবিলাস করছিলাম। নিশো বুকে হাত দিয়ে ডলতে ডলতে বলল, কি এজন্য এখানে দাঁড়িয়ে থাকতে হবে? পড়ে গেলে কি হবে ভেবে দেখেছো? আপনি এই সময় এখানে কি করছেন? তোমাকে দেখেই তো দৌড়ে আসলাম। কি ভেবেছেন সুইসাইড করতে এসেছি? ইস, আপনাকে সন্ধ্যায় বলেছিলাম আজ চন্দ্রবিলাস করতে ছাদে উঠবো, ভুলে গেলেন? তুমি ঠিক আছো? ঠিক না থাকার কি আছে? কিছু হয়েছে এমন যেটা আমি ঠিক থাকবো না? শেষের বাক্যটা বলতেই গলা কেঁপে উঠল ফালাকের। বুঝতে পারল এই লোকটা সামনে আসায় কান্নারা বারবার বেরিয়ে আসছে। ভাগ্যিস ছাদের লাইটটা অফ করে দিয়েছে। নিশো ধীর পায়ে ফালাকের অতি নিকটে এসে দাঁড়ালো। ফালাক পিছিয়ে যাবে তখনই নিশো অদ্ভুত একটা কাজ করে ফেলল। গা শিউরে উঠল ফালাকের। পুরো শরীর যেন একটা ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে গেল। নিশো বুড়ো আঙুলের পিঠ দিয়ে চোখের ছুঁতেই চোখ বন্ধ করে নিল ফালাক। চোখ ভেজা ঠেকছে নিশোর কাছে। তার মানে নিশোর ধারণা সঠিক, ফালাক কাঁদছে। নিশো অবাক হয়ে ফালাকের দিকে তাকালো, শুধালো, আমার মতো মূল্যহীন মানুষটাকে না পেয়েও কেউ কান্না করতে পারে? বাচ্চা মেয়ে তুমি, 20-22 বছরে পা রাখলে আমাকে অপ্রয়োজনীয় লাগবে। আমি বাচ্চা মেয়ে নই। বড় হয়ে গেছো? জি, নাও আম 18। মানে সাবালিকা? হুম। মানুষকে চিনতে, পরিস্থিতি বুঝতে অন্তত 22-23 বছর বয়সী তো হতেই হবে। আমি আমার 16 বছর বয়সে অনেক কিছু বুঝে গিয়েছি। কি বুঝেছো? ফালাক 2 হাত নিজের বুকে গুজে বলতে থাকলো, এসএসসির আগে বাবা লসে পড়ে যায়, কাজ মিলছিল না, ভাইয়ার পড়া শেষ হয়নি। এই পরিস্থিতির কয়েক মাস আগেই আমি 1020 টাকা বাবার কাছ থেকে ধার নিয়ে বোরকার বিজনেস শুরু করি। আমার বেডরুমের পাশে ভ্যানিটি রুম, আমি ছাড়া কেউ যায় না, তাই আপনিও দেখেননি। এখন আমার ব্যবসা লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে। ধৈর্য ধরে থাকলে সফল হওয়া যায়। এত বোরকার অর্ডার আসে যা আমি নিতেও পারি না। ভেবেছি 2-1 মানুষ রাখবো যারা স্টেজের কাজ ভালো পারে। আমি 2 বছর আগে খুব পরিশ্রম করেছি। মা অসুস্থ হলো, বাবার এই অবস্থা, সব মিলিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়েছিল। আমার জমানো টাকা বাবাকে দিয়েছিলাম, সংসার চলছিল না বলে। ওই এক ধাক্কায় আমি যতটুকু বড় হয়েছি ততটুকু বড় হয়তো 25 বছর বয়সী কোনো সংসারী মেয়েও হয় না। আর আপনি আমায় বাচ্চা বলেন? নিশো বুঝতে পারলো ফালাক স্বাভাবিক হচ্ছে। এই মেয়েটাকে হাসিতেই সুন্দর লাগে। নিশো আনমনে বলে উঠল, দুঃখ তোমাকে আর না ছুঁয়ে দিক। আপনি ছুলে দুঃখ পালায়। নিশো রেলিংয়ের হাত রেখে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে বলল, আজকে তোমার চন্দ্রবিলাস সার্থক। চাঁদটা সুন্দর আলো ছড়াচ্ছে। আজ আকাশে চাঁদ দেখা দিলেও আমার কাছে আজ অমাবস্যা। সবটা ভয়ঙ্কর অন্ধকারে আচ্ছন্ন। কেন? আপনি ফিরিয়ে দিয়েছেন আমায়। আমার দিকে এগুলোই ফিরে যেতে হবে। আমি গন্তব্য বানিও না। আমি কারো গন্তব্য হতে পারবো না। আমি ভালো ছেলে, ভালো ভাই, ভালো বন্ধু আর ভালো প্রেমিক কোনোটাই নই। আমার মনে হয় আমাদের নিজেদের রুমে চলে যাওয়া উচিত। টেবিলের নিচে একটা প্যাকেট ছিল, দেখেছো? কিসের প্যাকেট? ওই খেয়াল করিনি তো। আপনি যেভাবে 12টা পর্যন্ত ওয়েট করতে বলেছিলেন, আমি তো কোনো কিছু দেখার সময়ই পাইনি। আমার থেকে কিছু উপহার চেয়েছিলে, সেটা না দিতে পারলে আমার খারাপ লাগতো। আপনি তো বুঝতে পারেন আপনাকে চাই, তাহলে দিচ্ছেন না কেন? আমার কি তবে আরেকবার কষ্ট পাওয়া উচিত? আপনি কষ্ট পাবেনই বা কেন, আর দিচ্ছেই বা কে? তুমি অনেক ছোট ফালাক। তুমি তোমার বাড়ির পরিবেশ বুঝলেও বাহিরটা বুঝো না। আমি শুধু আপনাকে চাই, বুঝতে চাই। অঙ্কের মতো কঠিন হবেন না শুধু। যাও, রুমে যাও। আমাকে ফিরিয়ে দিলে আমি আর ফিরবো না। আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি না। তোমার মতো মেয়েকে ফিরিয়ে দেয়া যায় না। তোমাকে যে পাবে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে। আমি নিজেকে ফিরিয়ে নিচ্ছি। রুমে যাও, এখন মাঝরাত। তোমার বাবা মা ভরসা করেন, আমি তাদের ভরসা ভাঙতে পারবো না।
ফালাক কিছুক্ষণ চুপ করে নিশোর দিকে চেয়ে রইল। অতপর সব কিছু পরিষ্কার জবাব সে পেয়ে গেল। মেকি হেসে বলল, কালকে পড়াতে আসবেন, ভয় পাবেন না, ভালোবাসা জাহির করব না আর। আপনি তো আমাকে চেনেন, শুধু এতটুকু নিশ্চয়তা দিন যে সত্যি আপনার আর আমার কিছু সম্ভব না। নিশো যেন বুকে পাথর এঁটে বলল, সম্ভব নয়। ঠিক আছে, আমি আসছি। আজকের রাতটা স্পেশাল করার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। ফালাক চিলেকোঠার দরজার দিকে এগিয়ে যেতেই বুঝল কেউ সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। ফালাকের বুকটা কেঁপে উঠল। কেউ শুনে ফেলল না তো তাদের কথাবার্তা? কেউ তো ছিল এখানে, সে নিশ্চিত। কেউ যদি শুনেই নেয় তবে নিশোকে বের করে দেওয়া হবে না তো এ বাড়ি থেকে? কী করে ফেললো সে? আফসোস করতে লাগলো ফালাক। নিশোকে রেখেই তাড়াতাড়ি করে নিচে নামতে থাকলো সে। সবাই খাবার টেবিলে খেতে বসেছে। আবির আজকে ছুটি নিয়েছে, আজ সে অফিসে যাবে না। জাবেদ সাহেব বিকেলের দিকে একবার ঘুরে আসবেন। আবির, নিশো এবং জাবেদ সাহেব একসাথেই বসেছেন। আমিনা আজ সকাল সকাল কয়েক পদের নাশতা রেডি করেছে। রাবেয়া বেগম সেগুলো পরিবেশন করছেন। জাবেদ সাহেব কিছুক্ষণ পরপর ঘড়ি দেখছেন। ফালাক এখনও বাসায় ফিরেনি। তার আজকে কোচিং যেতে হয়েছে। গত কয়েকদিন কোচিংয়ে না যাওয়ায় কলেজ থেকে কল দিয়েছিল, তাই বাধ্য হয়ে আজ যেতে হয়েছে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছে সে। 9:30 বেজে গেছে। কোচিং 8টা থেকে 9টা পর্যন্ত ছিল। মেয়েটা এখনও বাসায় ফিরেনি বলে জাবেদ সাহেবের একটু চিন্তা হচ্ছে। জাবেদ সাহেবকে খেয়াল করে রাবেয়া বেগম বলে উঠলেন, কি হয়েছে, বারবার ঘড়ি দেখছো কেন? মেয়ে তো সকাল সকাল বেরিয়ে গেছেন, সবাই একসাথে নাস্তা করতে বসেছি, শুধু সেই নেই। রাবেয়া বেগম পরিমিত হাসলেন। তোমার মেয়ের আজকে জন্মদিন, আমি নিশ্চিত। ও বন্ধুরা কলেজ থেকে কল করেছিল, কোচিং শেষ করে বন্ধুরা মিলে হয়তো কিছু করছে, চলে আসবে তাড়াতাড়ি। তুমি চিন্তা করো না, নাস্তা করে নাও। ফুফুর বাড়িও যেতে পারে। আজ নাকি ইয়াদ আর তোয়ার আসার কথা, হয়তো একেবারে ওদের নিয়েই বাড়ি ফিরবে। জাবেদ সাহেব মৃদু গলায় বলে উঠলেন, চারপাশের যা অবস্থা, মেয়েকে বাইরে যেতে দিতেও ভয় লাগে। নিশো এতক্ষণ চুপ করেছিল। জাবেদ সাহেবের কথার পরিপ্রেক্ষিতে সে বলল, চাচা, এই অঞ্চলে কারো সাহস নেই ফালাকের কিছু করার বা ফালাককে কিছু বলার। আপনি নাস্তা করে নিন। আবির, তুই না হয় কল করে দেখ সে কোথায়। শেষের কথাটা নিশো আবিরকে উদ্দেশ্য করে বলল। আবির নিশ্চুপভাবে নিশোকে কিছুক্ষণ দেখে বলল, হ্যাঁ, আমি নাস্তা শেষ করে দেখছি। হঠাৎ সদর দরজার দিকে মেঝেতে কিছু পড়ার শব্দ হতেই সবাই পিছন ফিরে তাকালো। ফালাক নিচে মেঝের দিকে তাকিয়ে ঠোঁট উল্টো করে কাঁদো কাঁদো ভাবে দাঁড়িয়ে আছে। রাবেয়া বেগম মেয়ের দিকে দৌড়ে গেলেন। ফালাক তখনও চুপচাপ অন্য মনস্ক হয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। রাবেয়া বেগম মেয়ের কাছে এসে বললেন, কি পড়ে গেল? প্যাকেটের ভেতর কি ছিল? ফালাক হতাশ চোখে নিশোর দিকে তাকালো, সুর কোমল করে বলল, একজন কাচে চুড়ি দিয়েছিল, সেটা বারিশকে দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম। ওটাই এখন হাত থেকে পড়ে গেল। চুড়িগুলো হয়তো ভেঙে গেছে। আমার জন্মদিনের উপহার ছিল ওইগুলো। নিশো একবার মেঝের দিকে আরেকবার ফালাকের দিকে তাকাচ্ছে। খেয়াল করলো ফালাকের চোখ টলমল করছে। ফালাক মেঝেতে বসে পড়ল। কাগজের মোড়ানো চুড়িগুলো তুলে হাতে নিল। মোড়ক খুলে দেখলো চুড়িগুলোর বেশিরভাগ ভেঙে গিয়েছে। আবির চেয়ার ছেড়ে উঠে এলো, বলল, এটার জন্য মন খারাপ করতে হবে না, আমি চুরির ব্যবস্থা করে দিচ্ছি। ফালাক আবিরের দিকে তাকালো, বলল, এটা উপহারের চুড়ি ছিল ভাইয়া। ফালাক আর না দাঁড়িয়ে নিজের রুমে চলে গেল। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চেয়ারে এসে বসলো। নিশোর দিকে তাকিয়ে বলল, ভাই, তুই ফ্রি আছিস না? নিশো ওপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, কেন বলতো? আমার এখন বাজারে যেতে ইচ্ছে করছে না, তুই একটু যাবি প্লিজ? কিছু চুড়ি এনে দে ফালাককে, না হলে আজকে সারাদিন মন খারাপ করে থাকবে। আজকের দিনে আমি ওর মন খারাপ দেখতে পারবো না। আমি টাকা দিচ্ছি, তুই একটু এনে দে। নিশো নাশতা শেষ করলো, উঠে দাঁড়িয়ে বলল, আমার কাছে টাকা আছে, এটার জন্য তোকে টাকা দিতে হবে না। তাছাড়া বাজারের দিকে একটু আমার কাজও ছিল, আমি ফেরার পথে ফালাকের জন্য চুরি নিয়ে আসবো, নো টেনশন। ফালাকের মন খারাপ দেখতে নিশোরও ভালো লাগে না, তাই সে নাস্তা শেষ করেই মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে গেল। যে দোকান থেকে আগে চুড়ি কিনেছিল সেখানেই আবার গেল পুনরায় চুড়ি কিনতে। ভেঙে যাওয়া চুড়িগুলোর মতোই আরেক ডজন নিল সে। ঝুলিয়ে রাখা পায়েল দেখে মনে পড়ল একবার ফালাক জোর করেই তার থেকে পায়েল কিনে নিয়েছিল।
পায়েলগুলো দেখে মৃদু হাসলো সে। ভাবল ফালাকের পায়ে গোল্ডেন রঙের পায়েল বেশ মানাবে। দাম জিজ্ঞেস করতেই দোকানি জানালো পায়েলের দাম 250 টাকা। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।